নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আর আমাদের তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম আমার তরফ থেকে, ছোটদের অনেক অনেক অনেকটা ভালোবাসা। তো দীপাবলির এই শুভ দিনে, আজ যদিও ভূত চতুর্দশী, আজকে মানে ভূত তাড়নের দিন, সমস্ত অন্ধকারকে সমস্ত অন্ধকার, সেই জন্য আমরা চতুর্দশী 14 শাক খাওয়া সকাল থেকেই চলেছে, রান্না বান্না। আর বিকেলবেলায় 14 প্রদীপ জ্বালানো, সেগুলো তোমাদের দেখাবো। অপরাজিতা দীর্ঘদিন ধরে প্রদীপগুলোকে একটু একটু করে দুপুরবেলায় নাড়ু নিয়ে রং করছিল, ওর মতো করে সাজাচ্ছিল। তা সেগুলো আমাদের একদম সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আমরা 14 প্রদীপ জ্বালিয়ে, যদিও তোমরা জানো যে সেভাবে মানে আগেকার দিনে গ্রাম বাংলার বাড়িতে যেরকম হতো, বাড়ির গোয়াল ঘর, এখানে তো সেই সব ব্যাপার নেই। পেছন দিক অনেক অন্ধকার থাকে। এখন তো শহর তো মানে তো আলোকময়, তবুও যতটা পেরেছি নিয়ম করে দিয়েছি। এগুলোর মধ্যে দিয়ে কি হয়, মনের একটা বেশ ভালো লাগা আছে, একটা জোর পাওয়া যায়। আর আমরা দুজনে একটু সাজুগুজু করে নিয়েছি, তার একটা বড় কারণ হয়েছে, তোমরা যেন কেউ ভেবো না যে আমরা ব্লগ করবো বলে সাজুগুজু করে নিয়েছি। আসলে আমাদের ওই কালী পুজোর উপলক্ষে ছোট্টখাট্ট একটু আদা ঠাকুরের ফুল টুলের সেটা কেনা বাকি রয়েছে, সেগুলো দুজনে আমরা যাবো একটু কিনতে। শুধু আর মণ্ডপে ঠাকুর এসে গেছে, সব জায়গায় ঠাকুর এসে গেছে, তো মেনলি সেই জন্যই। নইলে আমি, মা তো শাড়ি পরেই, আমি এরকম শাড়ি পরে কিংভূত কিমাকার সেজে ফুল কিনতে যাবো, ভীষণই 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 একসঙ্গে আছে সব কাজ হয়ে যাবে। যেহেতু আজকের থেকে আমাদের 3 দিন বলছে, ভাইফোঁটা পর্যন্ত ছুটি রয়েছে, তা আমরা রোজই তোমাদের সঙ্গে কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি, বিশেষ করে বরুড়ে যাবো গ্রাম বাড়িতে। তাই সেখানকার সমস্ত আমাদের সব, আমার শান্তিনিকেতন মানে আমার কিশোরী বেলার চাল দেওয়া হাতের স্মৃতি যেখানে রয়েছে, আমার যৌবনের একাকিত্ব বলো, ভালো লাগা বলো, ভালোবাসা বলো, যেখানে স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই জায়গায় ফিরে যাব ভাইফোঁটাতে। তো সেগুলোও তোমাদের সামনে আসবো ব্লগে, তোমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব। তা না হলে আর এই ছোট্ট 4 দেয়ালের মধ্যে আমরা তো মানে কি বলবো, 4 দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আর সেই বাহির বিশ্বর মধ্যে যদি তোমরা না থাকো তো সম্পূর্ণ হবে না। তো সব যখন রেডি, তাহলে চলো আমরা প্রদীপগুলো জ্বালিয়ে ফেলি। ও, প্রদীপ জ্বালাবো তো নিশ্চয়ই, তার আগে আরেকটা বিষয় তো আমার বলার আছে। এই যে আমি এইটা পরে আছি গলায়, এই যে হাতে, এই যে কানে, তো সবগুলো আমি বানিয়েছি, আজকে পরবো বলে স্পেশালি বানিয়েছি। একদিন তোমাকে অপরাজিতার মানে এই ক্রিয়েশনগুলো দেখাবো একদিন, আর কি কি কর্ম করে। আর তা আজকে একটুখানি ছোট্ট একটু দেখিও তোমার। না, আজকে থাক, আজকে পুজো স্পেশাল, অন্য একদিন বল না। ওইগুলোর জন্য না, অন্য কিছু। চলো প্রদীপগুলো আগে জ্বালিয়ে নিই, তারপরে একটু গল্প। ঠিক আছে চলো, আজকে যখন ছুটি আছে একটু গল্প করে যেতেই পারি। হ্যাঁ, নিশ্চয়ই যেতেই পারি। এখানে আরও কতগুলো রয়েছে যেগুলো আমি রং করে উঠতে পারিনি, মানে সময়ের অভাবে। আর এইগুলো হচ্ছে ডিজাইন করা, এগুলো এরকমই কিনে এনেছিলাম আর কি। তো তার উপরে একটু হালকা করে রং করে দিয়েছি, ওই সেম কালারের। মাটির মধ্যে থাকে তো অনেক, একসাথে ঘষা খেয়ে অনেক জায়গায় রংটা একটু ফেড হয়ে যায়, সেই জন্য। তো প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আমাদের গোটা বাড়িটা মানে একদম আলোয় ঝলমল করছে, কি দারুণ সুন্দর মিষ্টি লাগছে দেখতে। ছোটবেলার থেকেই আমরা দুজনে এরকম বেশ প্রদীপ জ্বালানো, দুজনে মিলে এইগুলো হয়।
অপরাজিতা তো অনেকদিন ধরেই প্রদীপগুলো সাজাচ্ছিল। হ্যাঁ সেটা তো বললাম তো, অনেকদিন ধরে অপরাজিতা প্রদীপগুলো সাজাচ্ছিল। তাই এবছর আমরা দুজন, অন্য বছর আমাদের সঙ্গে আরেকজন খুব সামিল হয়, তিনি হচ্ছে কে? দাদু। দাদু মানে আমার বাবা। আর ওখানে তো বাড়িতে হেন কোথাও নেই যেখানে প্রদীপ দেওয়া হতো না। আসলে বাড়ির ব্যাপারটা কি, পিছনে ওখানে কেন হবে না? ওখানে তো বাড়ি। সব দিক দিয়ে অন্ধকার, আর অন্ধকারের মধ্যে প্রদীপ চালানো একটা আলাদা মজা আছে, একটা আলাদা একটা আনন্দ ফিলিংস, আছে। একটা একদম সব হেন কোথাও নেই যে আলাদা। প্রদীপ জ্বালানো হতো না, মনে আছে মা সেই পাঁচিলের উপরে, দাদু বলছিলেন পাঁচিলের উপরে চালের উপরে, প্রদীপ রাস্তায় দিত। রাস্তায় রাস্তায় রাস্তার মানে আমাদের বাড়ির সামনে রাস্তাটা এরকম বেঁকেছে, তো ওই রাস্তার মোড়ে পর্যন্ত রাস্তার মোড়ে। গিয়ে, হ্যাঁ 3 রাস্তার মোড়, ওখানে গিয়ে পর্যন্ত প্রদীপ রেখে আসতাম। বাড়ির সামনে একটা চাতাল ছিল, ওখানে আর কি ওই এমনি ছোটখাটো বাড়ির কাজ ছোটখাটো করা কাজ হয়, করা, দেয়াল ওখানে থেকে পর্যন্ত প্রদীপ দিতাম। ভীষণ ভালো দাদু লাগতো। আজকে। আর বাজি ফাটানো, বাজি ফাটানো বাজি ফাটানো তো সে কি বলবো, এবছর তো বাজি টাজি ফাটানো হচ্ছে না। হাইকোর্ট তো প্রথমে নির্দেশ দিল যে ফাটানো যাবে না, এখন শুনছি সুপ্রিম কোর্ট আবার বলেছে যে বাজি সেটা ফাটানো আলাদা যাবে। ব্যাপার, কিন্তু আমরা কোনোদিনই খুব একটা শব্দবাজি বা হাওয়াই যেগুলো ছোটবেলা থেকে বাজির তারাবাজি, ফুলঝুরি, তারাবাজি, চরকা আর কালীপটকা। আর মার একটা স্পেশাল আইটেম যেটা মায়ের খুব পছন্দ, সেটা হচ্ছে বলিস না, বলি 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 না, চকলেট। মা এরম ভাবে ধরতো, এরম ভাবে ধরতো, ধরে এরম এরম ছুটতো, এরম মানে জ্বালাতো, এক হাতে একটা মোমবাতি নিত, ঠিক আছে, চকলেট নিয়ে জ্বালাতো আর ছুটতো, জ্বালাতো আর ছুটতো, মানে ছুটতো মানে সামনে সামনে রেখে দিয়ে যেত না, ছুটতো মানে চকলেট ছুঁড়ে যে কারোর গায়ে পড়বে এরকম পজিশন ওইখানে ছিল না, সামনে ধান জমি আছে, সামনে ধান জমিও না, জলা বলা যায় তো, জল না শুকনো জমি, শুকনো থাকে শীতকাল জমি, ওই একটু অনেকটা শুকনো হয়ে যায়। আর একটা হচ্ছে একটু জঙ্গলের দিকে আর কি যাওয়া। আর আমাদের তিতলি সোনা মানে আমার বোনের যে মেয়ে তোজবাবু মানে আমার বোনের ছেলে, সব ওরা আসে স্বপ্নদ্বীপ সবাইকে একটা করে করে ফুলঝুরি দিয়ে, সবার হাতে একটা একটা করে বাজি দিয়ে সবাই আবার একসাথে শেষ হয়ে যাবে। আর দাদু হচ্ছে একটা এরম বালতি ছিল, ওই বালতিটা নিয়ে সবার পিছনে পিছনে ঘুরতো, সবার বাজি শেষ হলে ওর মধ্যে বাজি মানে শেষটা ওতে ফেলো, নাহলে রাস্তায় রাস্তায় ফেলে অনেকে হাতে পায়ে লাগছে। মানে পুজোর, কালী পুজোর প্রায় 7-8 দিন আগে তো বাজি চলে আসতো, বাজি কবে আসবে, অতদিন আসছে না, বাজি কবে আসবে, বাজি কবে আসবে করে করে বাড়ির লোকের মাথা বাবা কিন্তু খারাপ। ছোটবেলা থেকে আমাদের বাজি ফাটাতে দেয়নি, মূলত আমি কিন্তু অপরাজিতা একটু বলতে গিয়ে মানে আনন্দে থাকুক, আনন্দটাকে যেহেতু আমরা খুব আটকা ছিলাম, তেমন আমার মনে হচ্ছিল অপরাজিতা একটু না সত্যি বলতে গিয়ে আনন্দে কোথাও গিয়ে আমার কাছে কোনোদিন কোনো কিছু আটকা ছিল না। না না, আর দাদুর রেস্ট্রিকশনটাও ছিল শুরু করে আর বাজি ফাটানো, তবে আমি সম্মুখে আছি। দাদুর রেস্ট্রিকশনটাও ছিল, কিন্তু এখনো দেখি কোথাও গিয়ে একটা মানে মায়েদের ক্ষেত্রে যেভাবে রেস্ট্রিকশন এখন ছিল, সেটা আমার ক্ষেত্রে কোথাও গিয়ে সেটা একটু কমেছে, মানে অনেকটাই ভেঙে গেছে। আমাকে কেন জানি না কিছুতেই বারণ করে না। আর বাজি রোদ্দুরে দেওয়া, বাজি 7 দিন আগে থেকে সে বাজি আনা হতো। দিদা একটা এত বড় অ্যালুমিনিয়ামের গামলি বের করে দিত, ওই জামা কাপড় কাচা টাচার এইসবের যে বড় গামলা হয় না, ওই একটা গামলা বের করে দিত, তো ওখানে সব বাজিগুলো সুন্দর 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 করে সাজিয়ে সাজিয়ে রেখে দাদুকে দিতাম। দাদু রোদে দিত, রোদ থেকে তুলতো, পরের দিন আবার রোদে দিত, রোজ রোদে দিতাম। আর একটা জিনিস হচ্ছে, কটা বাজি আমার আছে রোজ গুনছি প্যাকেটগুলো হয় না, প্যাকেট থেকে ফুলঝুরি বের করে গুনতাম কটা আছে, কোনটা বড় কোনটা ছোট, কোনটায় বেশি বারুদ আছে, কোনটায় কম আছে। হ্যাঁ। আর ওই চরকার যে ফিতে এগুলো হতো না এরকম ঘোরানো, কোনটার বড় কোনটা ছোট, চরকা সেই গোল করে ঘোরাটা। হ্যাঁ, রাস্তায় বাড়ির সামনে তো ওই গ্রামের দিকে যে সিমেন্টের রাস্তা হয় না, তো রাস্তায় মাঝখানে চরকাটা বসিয়ে দিতাম, চরকা গোল গোল করে ঘুরতো। বেশিরভাগ সাহসী কাজ মা করতো। যাই হোক, শ্যামাবা এসেছিল বলে এই অন্ধকার দূর করাটা। আর আমি কিন্তু ঈশ্বর, মানুষ হলে হয়তো অনেক ধন্যবাদ দিতাম, একটু জড়িয়ে ছড়িয়ে ধরতাম, কিন্তু শ্যামাবাকে তাই না, কিন্তু মার একটা মাহাত্ম আমার এটা খুব ভালো লাগে যে তিনি আমাদের কালো রূপ ধরে পৃথিবী দিয়েছেন। মানে সব দেবীরা তো ভীষণ সুন্দরী, মেয়েরা সুন্দরী মানে ফসা,
এরকম একটা সময় ছিল মেয়ের ডেফিনেশনে সুন্দরবনের ফসল, যদিও এখন সময়ের সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তাটা আমাদের অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু সংসারে বা কালো মেয়ে যতই তোমরা এই কালো শ্যামা মায়ের আরাধনা করো, বাস্তবে কিন্তু আমাদের একটু কালো মেয়েদের তো আচ্ছা। তোমরা আজকে সবাই বলো তো যে এই কালো মায়ের মেয়েকে ঠিক মানে এই মেয়েটাকে ঠিক আমার মেয়ে মনে হচ্ছে তো, মানে কালো মেয়ের মা। কেন বলছি, অপরাজিতা যখন খুব ছোট্ট তখন সবাই বলতো, জানো তো, আমার তো প্রথম থেকে কালো মেয়ে একটা বদনাম ছিল। ইস, তোর মা এই পিঙ্ক কালারের শাড়িটা পরেছে, বানাবে, বানাচ্ছে, পরেছে। আর অপরাজিতার দিকে যেমন ছিল যে তোর মেয়ে কেউ বলবে, মানে সবাই কথা বলতো, সত্যি কথাই, সন্তান সুন্দর হোক সবাই চায়, কিন্তু তার সঙ্গে তো আমারও একটা ব্যাপার ছিল না, কালো মেয়ে। তা খুব একটা বলে বলে আমি বলবো না আমার মেয়ে, তোর মেয়ে কে বলবে তো। সেই জন্যই আজকে সবাই দেখুক আমার মেয়ে। আমি তখন একটা কথাটা বলতাম যে একদিন রাগ করে একজনকে বলেছিলাম আমার মেয়ে বলবে, আমার মেয়ে বলবে আমি ওর মা। সত্যিই বলে কিন্তু। আর একজন বলে, আর একজন কালো মেয়েকে খুব জায়গা দিয়েছে, একটা গোটা আকাশ দিয়েছে। সত্যি একটা গোটা আকাশ দিয়েছে। আমাদের বাড়ির সঙ্গে তো ধান ক্ষেত, গ্রামের বাড়ি থেকে, আর মাঠের ধারে সেই বিকু আমাদের বাড়ির দিকে আলু মতন যে জমি, ওখানে গিয়ে প্রায় আমাদের জমির বিকেলবেলার দিকে একটু হয়তো যেতাম, অনেকে মাঠে গরু নিয়ে আসছে, এরকম একটা দৃশ্য। তা রবীন্দ্রনাথের কৃষ্ণ করি বড্ড মন টানতো ছোটোবেলার থেকে। আমি একটু কবিতা প্রেমী, ভালোবাসি। একটা বড় জায়গা জানো তো, মানে সুন্দর না হওয়ার বা সবার মতো না হওয়ার একটা বড় হচ্ছে, বড় দিক, ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে নিজের মতো করে একটা পৃথিবী দেখা যায়। মানে সবার থেকে আড়াল করে গুটিয়ে, মানে সবাই যেহেতু আমাকে প্রাধান্য দেয় না, তাই নিজের মতো করে একটা জগৎ ছিল আমার, সেটা হচ্ছে আমার কবিতা ছিল। প্রচুর কবিতা, বসে বসে টুকটুক করে গীত বিদ্যা তো বোধহয় মুখস্থ হয়ে গেছে, পড়ে 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 রবীন্দ্রনাথের গান। এটা একটা জগৎ, নিজের মতো একটা জগৎ চেয়েছিলাম অপরাজিতার যে একটা জগৎ হোক। জগৎটা ছোটোবেলার থেকেই মনে হয়েছিল, সেটা তো নাচের জগৎ রয়েছে আর ছোটো ছোটো ক্রিয়েটিভ ব্যাপারগুলো তো রয়েছে। তা যাই হোক, ভালো মন্দ মিশিয়ে তো কালো হলেও তো মা বলো। আর তোমাদের যদি কারোর কালো মা থাকে তোমরাও কিন্তু এরকম করে ভালোবাসো, কেমন? মায়েদের এর থেকে বড় পাওনা কিছু হয় না। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি, ভাগ্যিস রবীন্দ্রনাথ কৃষ্ণকলি লিখেছিলেন আমাদের মতো কালো মেয়েকে নিয়ে। মানে একটা বিরাট আকাশ, বিরাট সম্মান, বিরাট অনেক অনেক ভালোবাসা, মর্যাদার জায়গা রবীন্দ্রনাথের কৃষ্ণকলি, সত্যি তাই। সত্যি কথাগুলো বলতে বলতে খুব আবেগপ্রবণ হয়ে যায়। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি, কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারি বলে গাইলে লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ে, কালো হরিণ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরিলতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাল। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তার। আকাশ পানে হানি যুগল গুরু, শূন্যে বাড়ে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে আমি জানি, আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসি সাল করে,
এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাঁশ, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, তা সে যত্ন দেখেছি তার কালো হরিণ চোখ। চশমা পরে নাচ করছে, খেয়ালই ছিল না আমার আসলে। আমি বলেছি আসলে মানে গানটা এমনই গান, সরি গান এমনই একটা কবিতা, তো না আসলে নিজেকে ঠিক রাখা যায় না। আমরা তারপরে আবার আমাদের মধ্যে চলে সবসময় হয়, মানে তারপরে আমাদের আবার মধ্যে যখন কিছু মায়ের মায়ের গলায় আছে। হচ্ছে, এটা ভিতর থেকে একটা ঠিক বলে বোঝানো যাবে না। সত্যি কথায় কিছু কিছু থাকে, বলে বোঝানো যায় না। রবীন্দ্রনাথ শ্যামামা আমাদের কালী মেয়েকে একটু বড় জায়গা দিয়ে গেছে, কারণ না বাস্তবের কালী মেয়ের তো অনেক যন্ত্রণা। তো আর একটা সুভাষ মুখোপাধ্যায়ের মেজাজ কবিতায় যদি দেখি, সেও তো একই রকম। তাহলে তারপরে চলো এবার আমাদের বেরোতে হবে, ফুল কিনতে হবে, ফুচকা খেতে হবে, রাত্রে কি খাবো এখনো ঠিক হয়নি। একটু অদ্ভুত রকম ভাবেই শাড়িটা পরেছি, মানে আমি যখন পরেছিলাম, পরে যখন বেরোলাম, আমি বলছি এ কি তুই শাড়ি তো খুলে যাচ্ছে, শাড়ি ভালো করে পরিসনি, কি এরকম ভাবে কি করে যাবি, কি করে ভিডিও হবে, কি করবি, মাঝে মাঝে শাড়িটা খুলে যাচ্ছে, পিছনে দিকটা শাড়িটা খুলে যাচ্ছে তো। আর এভাবে এইটা হচ্ছে করে কখন কালকেই কিনেছি কুর্তিটা, বেশি শাড়ি পরে কুর্তিটা পরে, কুর্তির ওপরেই পরে নিয়েছি 150 টাকার কুর্তি। আমার কুর্তিটা কি সুন্দর নয়? একদম ভালোবেসে ভালো লাগা দিয়ে গ্রহণ করলে সবটাই সুন্দর হয়। একদম। আমি তো এখন সেই কালো, আগে তো কোনোদিন কালো রঙই পরতাম না, শুধু কালো এখনো পরি, আগে কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি। ডার্ক কালার ডিপ কোনো কালার পরতেই দেখিনি। কালো মেয়ে তো ছোটবেলার থেকে একটা বেশ কালো মেয়ে সবসময় হালকা পড়তে হবে, আমার এগুলো মানাবে না, মানে তাহলে কি মাথার মধ্যে যাই না, ওসব কথা আর বলে লাভ নেই। দিনগুলো যেগুলো খারাপ চলে গেছে, এখন একটু মিষ্টি ভেবেছি, মিষ্টি দিন। আর সব সময়ের সঙ্গে সঙ্গে আমরাও বড় হয়ে গেছি, বুঝে গেছি নিজেকে কিভাবে ভালোবাসতে হয়, বা নিজেকে কখনো ছোট করতে নেই, নিজেকে নিজের মতো করে। এখন আর আমার কালো বলে আমার কোনো, বরঞ্চ আমি তখন অপরাজিত যখন হয়নি, আমি ভাবতাম এই চুলটা কোচকানো হবে, বেশ কালো মেয়ে হবে, এরকমটা কিন্তু ভেবেছিলাম। কালো, কিন্তু ততটা হয়নি আমার মতো, ততটা কালো হয়নি। চলো, আমার চুলটা কোচকানো হয়েছে। হ্যাঁ, যে কারণে আমি একটি কৃষ্ণ ঠাকুরকে টিপ পরিয়ে রেখেছিলাম, যে কৃষ্ণ ঠাকুরকে টিপ পরলে যেমন কালো মেয়ে হবে, সেরকম একটা কালো মেয়ে ভেবেছিলাম। চলো এবার পয়সা হয়েছে, চলো অনেক কথা বলা হবে এবার। একটাও ফুল আমরা রাস্তায় পাবো না আজকে, ফুচকাও থাকবে না, ফুচকাও থাকবে না, ফুলও থাকবে না, কিছুই থাকবে না। আচ্ছা, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমাদের কালী পুজো, দীপাবলি সব খুব ভালো কাটুক তোমাদের। অবশ্যই বাজি ফাটিও, কিন্তু সাবধানে ফাটিও। শব্দ দূষণ করে, যে বাজিগুলো পলিউশন করে, ধোঁয়া বেশি হয়, এই ধরনের বাজি বোধহয় না ফাটানোই ভালো। কারণ আমাদের প্রকৃতিও তো আমাদের কালী মায়ের মতো আরেকটা মা, প্রকৃতির কেয়ার আমাদের সবথেকে বড় দায়িত্ব। আর মানবিকভাবে করো, সেটাই কথাই বলবো। অনেকে করে রাস্তায় যে ছোট ছোট আমাদের যে ছোট ছোট বন্ধুগুলো থাকে, কুকুর, বেড়াল, কিউটি কিউটি ছোট ছোট, মানে ওদের গায়ে অনেকে বাজি ছুঁড়ে মারে, এইসব সেগুলো আশা করি আমার বন্ধুরা কেউ করবে না, আর আমরাও কখনোই এরকম কিছু করব না। বাজি ফাটাবো, আনন্দ করবো, আনন্দটাকে ভাগ করে নেবো। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল, আমার এই কথা এই প্রসঙ্গে মনে পড়ে, কেন আজকে তোমাদের সঙ্গে এতগুলো নাচ গান এত কিছু শেয়ার করছি, কারণ রবীন্দ্রনাথ একটা কথা বলেছিল জানো তো, দুঃখকে আনন্দকে ভাগ করে নিলে বাড়ে, একদম বেঁধে চায়।
যে কোনো জিনিসকেই ভাগ করে নিলে বেড়ে যায়। দেখো কারণে দেখবে দোকানে গিয়ে রসগোল্লা খাবার চেয়ে তুমি ধরো 10 টাকা দামের কি 20 টাকা দামের ভালো বড় বড় রসগোল্লা, তাদের সুখ আছে, কিন্তু আমরা যখন হরিলুটের বাতাসাকে ভাগ করে নিই তার মধ্যে আনন্দ আছে। বাতাসা কিন্তু ঘরে খুব খাই না ধরতে পারি, কিন্তু হরিলুটের বাতাসা কটা পেলাম, এটার একটা ব্যাপার আছে। তাই আনন্দকে ভাগ করে নিতে বেড়ে যায়। তোমরাও আনন্দটাকে ভাগ করে নিও, আমরাও আনন্দটাকে ভাগ করে নিচ্ছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, আর তোমাদের আনন্দটা কীভাবে তোমরা কাটাচ্ছ, বা আমাদের কিছু ভুল হলে আমরা কীভাবে আরও ভালো থাকতে পারি তোমরা কমেন্ট করো, কমেন্ট করে চেষ্টা করবো তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু আমাদের প্রতি ভীষণই কৃপণ না, কিপটে, একদম সোজা বাংলায় যাকে বলতে হয়। কারণ সাবস্ক্রাইব করো না কেন গো আমাদেরকে? তোমরাও কি কালো মেয়ে বলে আমাকে বলছি তো করছো, ভালো লাগে না? সাবস্ক্রাইব করো। আর এই 3-4 দিন ধরে ছুটি আছে, আসবো তোমাদের সঙ্গে, আড্ডা হবে, গল্প হবে, আর অনেক কিছু হবে। কালকে একটু খাওয়া দাওয়া হবে, যাই হোক না কেন, সে আনন্দমী হোক আর জি হোক বা বেবিনান হোক, যাই হোক খাওয়া দাওয়া হবে। তারপর ভাইফোঁটা রয়েছে, বিরিয়ানি রান্না রয়েছে, ভাইফোঁটার কেনাকাটা রয়েছে, তার সঙ্গে সব থেকেও বড় ব্যাপার রয়েছে গ্রামের কথাগুলো আমি বলেছি বোধহয়। আর ছোট্ট ছোট্ট পুচকিগুলো সব আসবে, খুব আনন্দ হবে। মানে আমাদের শান্তিনিকেতন একদম সেইখানে চলে যাব তোমাদের সঙ্গে।